অন্যভাবে করি। শেখ হাসিনা সরকারের পতনের পর দল হিসেবে আওয়ামী লীগ আর মাঠে নাই। দল হিসেবে তাদের নিষিদ্ধ করা, বিচার করা, এসব দাবি করা হচ্ছে। আপনাদের একজন কলিগ দল গোছানোর কথা বলে তিনি তার দপ্তর খুঁজেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে এখন দল নিষিদ্ধের প্রস্তাব আপনারা রাখছেন। আপনাদের লক্ষ্য কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? আমি আপনাকে ক্লিয়ারলি বলি যে সংগঠনকে শাস্তি দেওয়ার যে বিধান, এটা আওয়ামী লীগ আমলে সংবিধান সংশোধন করে করা হয়েছিল। সংগঠনকে দায়ী করা যাবে, আপনি চেক করতে পারেন, সংগঠনকে দায়ী করা যাবে। এখন এখানে প্রস্তাব হিসেবে আসছে, আমরা যখন ড্রাফটটা করতে গেছি, আমরা ক্রস সেকশন অফ পিপলের সাথে কথা বলেছি, কিন্তু ড্রাফট, একদমই ড্রাফট। আমরা এই যেহেতু কারো কারো অনেকের থেকে দাবিটা আসছে, তখন আমরা এটা আলোচনা টেবিলে তুলেছি। এখানে আপনার কেউ কেউ বলেছে যে আলোচনা আপনি হয়তো পুরোপুরি রিপোর্ট হয় না, কেউ কেউ এটার বিরোধিতা করেছে, অনেকে এটা সমর্থন জানিয়েছে। কেউ কেউ বলেছে 10 বছর না, চিরোত্তরে নিষিদ্ধ করা উচিত। কেউ কেউ বলেছে না, নিষিদ্ধ করা উচিত, শুধু নিবন্ধন বাদ করা উচিত। আমরা একদম প্রাইমারি স্টেজে আছি, কাউকে টার্গেট করে আমরা কিছু করছি না। তবে আমরা বিশ্বাস করি যারা আপনার গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই সংগঠনের কিছুটা আপনার দায় মোচনের ব্যাপার আছে। সেটা কি ফর্মে হবে সেটা অনেক আলাপ আলোচনার বিষয় আছে। তো সবচেয়ে অপ্রীতিকর প্রশ্ন যেটি এই মুহূর্তে আপনাদের দর্শকরা সবচেয়ে বেশি করতে চাচ্ছেন, সেটি হচ্ছে যে 500 টন ইলিশ যখন রপ্তানি হয়েছিল ভারতে, তখন আপনি বলেছিলেন যে কেন এই ইলিশ রপ্তানি করা হবে। এবার দেখা যাচ্ছে আপনাদের সরকার 3000 টন ইলিশ রপ্তানি করছে। এর কারণ যদি আমাদের বলেন। আরেকটা বিষয় বলে রাখি, প্রফেসর আসিফ নজরুল, আপনি আসবেন শুনে অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন, সুতরাং আমাদের অনেক প্রশ্ন আছে। আপনি যদি একটু সবগুলি বিষয় যদি আপনি একটু সংক্ষিপ্ত আকারে একটু বলেন যে আপনারা 3000 টন ইলিশ রপ্তানি করছেন, এটি কেন? আমি প্রথমে আপনাকে বলি, আমি ইলিশ রপ্তানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না। আর 3000 টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে আমাদের এই গত বছর, আমি একদম পরিসংখ্যান নিয়ে এসেছি যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। গত বছর 3950 টন ইলিশ রপ্তানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল। প্রকৃত রপ্তানি হয়েছিল 802 টন। এই বছর তার চেয়ে কম ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে 3000 টন। অ্যাকচুয়াল রপ্তানি কত হবে সেটা আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে দেখেন। কাজে আপনি যদি পরিসংখ্যানে তুলনা করেন তাহলে 3950 টনের সাথে 3000 টনের তুলনা করতে হবে। আর 500 টন আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম, এটা দ্বিতীয় ফেজে 500 টন রপ্তানি করার কথা বলা হয়েছিল, কিন্তু গত বছর আসলে প্রকৃত রপ্তানি হয়েছিল 802 টন। এটা পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্ট, আপনার প্রথম আলোর রিপোর্ট, আপনার পরীক্ষা করে দেখতে পারেন। এখন আপনার যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম, আমি ওখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন। 500 টন ইলিশ কেন পাঠানো হচ্ছে? ভারতকে খুশি করার জন্য, যারা আমাদেরকে পানি দেয় না, যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে, যারা আমাদের সাথে আপনার অবমাননাকর মন্তব্য করে, এরকম। তো আমার কনটেক্সটটা ছিল, আপনি যদি ভালো মতো মেসেজটা দেখেন, আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে, ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রপ্তানি করেন না কি করেন, সেখানে মানুষের অত মাথা ব্যথা থাকতো না। ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় নাই, আপনারা চেঞ্জ হয়েছেন। ভারত ভারতের আগের মতোই আছে। তার মানে আপনারা কিছু করা কথা বলছেন, ইলিশও দিচ্ছেন। গত সরকার করা কথা বলতো না, ইলিশ দিত। আপনারা করা কথা বলছেন, ইলিশ দিতেন। এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন, শুধু কিছু করা কথা মাঝখানে বলবেন? ব্যাপারটা কি এরকম? নো নো, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি যখন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি তখন কতগুলা কথা বলা হয়েছে, এগুলো কিন্তু আমার কথা না। আমি মানে রপ্তানির পেছনে কথাগুলো শুনতে চেয়েছি। তখন একটা কথা বলা হয়েছে যে, আমি যেটা ইনভেস্টিগেট করে বা জিজ্ঞেস করে জেনেছি, সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল। তারা আমাদের ওখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে। পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল, তিনি অত্যন্ত কড়া ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন, এবং এটা নিয়ে একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। এবং আমাদের এই ইলিশটা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে। এগুলি কিন্তু আমার যুক্তি না, আমি যেসব কথা শুনেছি। আর একটা কথা বলা হয়েছে, মোট যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেটা হচ্ছে 0.29%। এগুলি অন্য পক্ষের কথা। এবং সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে, ভারতের সাথে আমরা সম্পর্ক মানে রিঅ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি। সেখানে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে আদানির বিদ্যুৎ কেন্দ্র, রামপাল কেন্দ্র, আমার বর্ডার কিলিং। সেখানে আমি একটা অপেক্ষাকৃত লঘু বিষয়ে আমি তাকে একটা মেসেজ দিতে চাই না যে আমি তোমার সাথে খুব হোস্টাইল। আমি ওই ভারসাম্যমূলক সম্পর্কের সৃষ্টি করার প্রয়াস হিসাবে আমি এই পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের যে ইয়েটা আছে, এই ছোট একটা জিনিস নিয়ে আমি তাকে আঘাত করতে চাই না। ছোট
ছোট জিনিস ওই আমি আপনাকে বলা আমার ইনভেস্টিগেশনের বক্তব্য। আমার মনে হয় যে প্রফেসর আসিফ নজরুল আপনি ঠিকই বলেছেন। আমরা জানি যে বাংলাদেশের একজন কবি, লেখক, চিন্তক ব্রাত্য রায় এই কথা বলেছেন। একটি জায়গায় আপনি বলেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গ, যে আমরা পত্র পত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তা রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে। এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? ভারতীয় এখন কি করছেন? থ্যাংক ইউ। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা আপনি ক্লিয়ার আছেন, এটা আমি উপদেষ্টা হওয়ার পর বলি না। এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি, সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। পরিষ্কার, শুধু বাংলাদেশের সংখ্যালঘু সামনে তাদের বড় পূজা আসছে, তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাদের মধ্যে থেকে কেউ কেউ জানতে চাইছেন যে এই 4 দিন তারা নিশ্চিন্তে পূজা করতে পারবেন কিনা। এক বাক্যে আপনি এটা কোনো কিছু বলবেন কিনা? আমরা পরবর্তী প্রশ্নে এটা যাবো। এটা আপনার কাছে একটি প্রশ্ন ছিল। এখন পর্যন্ত যতগুলা ধর্মীয় অনুষ্ঠান হয়েছে, ধরেন জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়েছে, সেটা ভালোভাবে হয়েছে। আমরা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব। কারণ একটা জিনিস কি জানেন, যে বাংলাদেশে শুধু যে আপনার মানে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে সাম্প্রদায়িক ঘটনা ঘটে সেটা না, অনেক ধরনের কারণে করা হয়। কিছু কিছু ক্ষেত্রে স্যাবোটাজ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে আমি জন্মাষ্টমীর অনুষ্ঠানে যখন আমাদের হিন্দু সমাজের ভাই বোনরা ছিলেন, সেখানে আমি বলেছিলাম দেখেন কিছু কিছু ঘটনা আছে, ধরেন বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টে যদি কোনো হিন্দু মাস্তান থাকে তাদের দলে, সে যদি অত্যাচার করে থাকে, মানুষ রিভেঞ্জ হিসাবে তাকে মারার চেষ্টা করবে, এই করবে। এটা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে করে নাই, এটা করেছে পলিটিক্যাল এনিমি হিসাবে। খারাপ, এটাও খারাপ খুব। তো আমরা যেন সাম্প্রদায়িক ঘটনার সাথে অন্যান্য ঘটনাগুলোকে পৃথক করার চেষ্টা করি। এটা আমি ওনাদেরকে বলেছিলাম, খুব ভালো লেগেছে, ওনারা এটাকে একসেপ্ট করেছেন, আমার সাথে এটা নিয়ে কোনো আর্গু করেন না। ওরা বলেছে এরকম হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ধরেন এটা আমরা সবসময় মনে রাখি, ধরেন আমাদের এখানে যদি সাম্প্রদায়িক ঘটনা ঘটে, ভারত সাথে সাথে প্রচন্ড আপনার এটা নিয়ে ইন্টারন্যাশনাল একটা নয়েজ তুলে ফেলে। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতাম, তো ভারতে যে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটে, আমি ওখান থেকে বলার চেষ্টা করতাম যে আমরা খুবই উদ্বিগ্ন যে ভারতে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটছে কেন। আমার এই ভারতীয়দের নীতি নির্ধারকদের সাথে কখনো বৈঠক হলে আপনাকে যে বলি, আমার সাথে অনেক দেশের দূতাবাসের লোকজন দেখা করেছে, ভারতের দূতাবাসের লোকজন দেখা করে নাই। আমার খুব ইচ্ছা আছে উনি দেখা করলে আমি ওনাকে বলবো যে ভাই, আপনি যে আমাদের এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হলে উদ্বেগ জানার খুবই জাস্টিফাইড, তাহলে একই ভাবে আপনার এখানে যে মুসলমানরা নির্যাতিত হয়, আমরা কি আপনাদের এখানে উদ্বেগ জানাতে পারবো? এটাই তো প্রশ্ন। আসিফ ভাই, সেটা তো হচ্ছে যে মানে আপনি একটি দৃষ্টান্ত বা একটি উদাহরণের বদলে আরেকটি দৃষ্টান্ত বা উদাহরণ খাড়া করলেন, কিন্তু আমাদের যারা নির্যাতিত থাকলো তাদের তো আর সেটাতে আসলে, বা পশ্চিমবঙ্গে বা ভারতে যদি আমি বলি, ভারতে যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তার জন্য তো আর এটা আসলে কোনো ভালো ফিলিং না যে বাংলাদেশে। না, প্রশ্ন আছে না, প্রশ্ন আছে। আমি আমরা তো চাই না। আমি শুধু ভারতের উদ্বেগের প্রসঙ্গে এটা বললাম। আপনাকে একটা জিনিস বলি, সংখ্যালঘু নির্যাতন, সংখ্যাগুরু নির্যাতন, গরিবের নির্যাতন, নারীদের নির্যাতন, শিশুদের নির্যাতন, যে কোনো নির্যাতন বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে। এখানে মানুষ যে এই পরিচয়টাই মুখ্য হওয়া উচিত। আজকে আপনি যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে, এই যে ধরেন হলের মধ্যে পিটিয়ে মেরে ফেললো বা এই ধরনের ঘটনা, এটা কি সংখ্যালঘু হিসাবে মেরেছে? তারপরে আপনি যে মাজার ভাঙার কথা বললেন, ওটা কি সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে? ওরা কি সংখ্যালঘু? মাজারে যারা সংখ্যালঘু? তো যত ধরনের নির্যাতন আছে সবকিছুকে আমাদের নিন্দা জানাতে হবে, সবকিছুর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সাথে সাথে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। এবং আমি আসিফ ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে না যে আপনি গত সরকারের মতো একই ভাষায় কথা বলছেন? আমরা গত সরকারকে যখন এই প্রশ্ন করতাম, তখন তারা বলতো কেন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের তো শাস্তি হয়েছে, কেন 6 খুন যে নারায়ণগঞ্জে হয়েছে তার তো আমরা শাস্তি দিয়েছে, একই কথা তো এরকম বলতো। কিন্তু এই যে ঘটনাগুলি যে এই ঘটনাগুলি ঘটার ক্ষেত্রে একটা প্রচ্ছন্ন প্রভাব এই সরকারের থাকছে কিনা, মানে আপনাকে বলি, সরকার আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন, এরকম 2-3টা উদাহরণ ছিল তাদের গত 15 বছরে, আর হাজারো উদাহরণ ছিল যেখানে বিচার করা হয়নি। হাজারো উদাহরণ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলা আক্রমণের ঘটনা ঘটেছে, কোনো বিচার হয়নি। তো ওদের ছিল আপনার হাজারো ঘটনার পিছনে এটাকে 2-3টা ঘটনার কথা বলতো, তাও পাবলিক জনমতের চাপে দিয়েছে। আপনি বলেন যে আমরা এটা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে কিনা। আমরা সমস্ত হল প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। একটা সরকার কি করতে পারে? আমরা ইউনিভার্সিটি অথরিটিকে কোন রকম ইন্টারফেয়ার করি না, তাদেরকে স্বাধীনভাবে হলে ছাত্রদেরকে জীবন, তাদের পড়াশোনা, তাদের পরিবেশের নিশ্চয়তা বিধান করতে বলেছি। ওনারা ওনাদের মতো চেষ্টা করেছে। যারা আক্রমণ করেছে তারা আপনার মানে হল প্রশাসনের মদদে
সরকারের মদদে এই জিনিসটা করে নাই, এটা তো আপনারা নিশ্চিত। প্রফেসর আসিফ নজরুল, আমাদের আপনি যেহেতু শিবিরের প্রসঙ্গটা তুললেন, সেজন্য এটা বলা হয় যে বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি। আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিকা শক্তি। বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলরের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত ঘনিষ্ঠ বা জামায়াতের দেখিয়ে দিল অন্তর্বর্তী সরকার কি জামাতের উপর খুব বেশি ভর করে আছে কিনা। কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে 152 জন কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে 108 জনই শিবিরের। এই কারণে কি এই সরকার শিবির দিয়ে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ বলতে চাচ্ছেন? এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য। আচ্ছা, আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি, আপনিও দেখেছেন, খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করছে এই সরকার। আমি এরকম প্রচারণাও দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার এসছে, সব বিএনপি লোককে দেওয়া হচ্ছে, এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে। কাজে আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলা দেখার চেষ্টা করবেন। আপনাকে একটা এক্সাম্পল দেখালে তাহলে আপনি একটু বুঝতে পারবেন। ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হলো, সেদিন ফেসবুকে সারাদিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত, কেন আমি তাকে নিয়োগ দিলাম। উনি এবি পার্টির লিডার ছিলেন, এবি পার্টি থেকে পদত্যাগ করেছিলেন, খুবই বড় আইনজীবী, এটা তো আপনারা জানেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন। তখন 24 ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামাত। পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো। সাথে সাথে 24 ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী, আমি খাদানিক এবং আমি নাস্তিক। এখন আপনি বলেন দুইটা জিনিস কি একসাথে সত্যি হতে পারে? কাজে মানুষের মধ্যে ধরে ফেসবুক আমাদের জন্য একটা সম্ভাবনার অপার দ্বার খুলে দিয়েছে। আর এখন তো কারো আপনার জালিম সরকার না, আমরা বাক স্বাধীনতার কথায় কথায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করবো না, কারো অত্যাচার হবে না, কথা বলার জন্য এখন পর্যন্ত কোন রকম খারাপ ঘটনা ঘটে ইনশাল্লাহ কোনোদিনও ঘটবে না আমাদের সরকার আমলে। ফলে মানুষ আপনার যা যা ইচ্ছা মতো বলছে, এবং দেশ নিয়ে সবাই খুব কনসার্ন, তো এটা আবার পজিটিভ দিকও আছে, সবাই কনসার্ন হয়ে সবাই অনেক উদ্বেগ প্রকাশ করছে। আপনাকে আমি একটা এই যে বলা হচ্ছে একটা মিনিট 152 জনের মধ্যে 108 জন শিবির, এই প্রচারণার কোনো প্রমাণ আছে? একটা কথা আপনাকে বলি, যেমন আপনি দেখবেন ফেসবুকে কেউ বলা শুরু করেছে যে জাফর ইকবাল সাহেব তো ঠিকই বলেছিল, এটা তো আসলে জামাত শিবিরের আন্দোলন, এটাও আমি দেখেছি। আচ্ছা ভাই, এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললো যারা মারা গেছে, কিন্তু আওয়ামী লীগের যেসব লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে, আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে, তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না। সেই বিষয়টিও আপনাকে ব্যথিত করছে, আপনি নিজেও এটি বলছিলেন। তো আপনার সরকার কি আসলে সেটি খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবেন? আমি নিজে দেখেছি, আপনিও দুঃখ প্রকাশ করেছেন যে এরকম তো হওয়ার কথা না। এটা আমি আপনাকে আপনি উপদেষ্টা হয়েও বলেছেন যে মানে এরকম কোনোভাবেই আপনি এটা আশা করেন না, এবং আপনি কি নিশ্চয় লক্ষ্য করেছেন এটার প্রকোপ অনেক কমে গেছে। আদালত প্রাঙ্গণে হামলা, আদালত প্রাঙ্গণে ডিম ছুঁড়ে মারাটা অনেক কমে গেছে। আপনি প্রথম দিকে তুলনায় দেখেন, আমি আপনাকে বলেছি একটা ইনোভেটিভ টেকনিকের কথা, সকাল 7টার সময় করেছি, আরো কিছু কিছু টেকনিক আছে বলতে চাই না, বললে মানুষ ওইটার মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে। আমরা একটু জাতির জনগুরুত্বপূর্ণ বিষয় চলে আসতে চাই। আমি মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। প্রফেসর আসিফ নজরুল, আমরা রাজনৈতিক মামলা, গায়েবী মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে সম্প্রতি একটা প্রজ্ঞাপন দেখেছি যে ডিসিএসপি এবং সংশ্লিষ্ট জেলা পিপির সমন্বয়ে একটা কমিটি করে। কিন্তু আমি একটু পপুলার প্রশ্নটি করে রাখি, সে পপুলার প্রশ্নটা হচ্ছে আপনারা কি তারেক রহমানের এগেইনস্টে যেসব মামলা হয়েছে সে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই? আমরা কোনো ব্যক্তি স্পেসিফিক মামলা উইথড্র করছি না। আপনি দেখেন, আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্টে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, সেগুলো উইথড্র করেছি হত্যাকাণ্ডের অভিযোগগুলো ছাড়া। সেকেন্ড ফেজে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি। আমরা এখানে স্পিচ অফেন্সের সাথে কম্পিউটার অফেন্সের পার্থক্য করছি। আমরা, আপনি জানেন, প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে টাইম লাগছে। স্পিচ অফেন্স বা কথা বলার অপরাধের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের সমস্ত মামলা উইথড্র করা হবে। এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না, আমরা ইস্যু ধরে ধরে করবো। এটা মন্ত্রণালয়ের অ্যাপ্রোচ। আরেকটা কথা বলি, আপনার মনে প্রশ্ন রাখতে পারে তাহলে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্ডারটা উদ্যোগ হলো কেন? প্রশ্ন তুলেছেন এবং খালেদা জিয়া। আচ্ছা, খালেদা জিয়াটা তো আপনার খালেদা জিয়ার মামলা উদ্যোগ ঘটেছে পরে। প্রথমে আসছে রোজিনা আর মান্না ভাইয়েরটা। রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন, ওনারা পাসপোর্ট পাচ্ছিলেন না, বিদেশে যেতে পারছিলেন না, বেশি করে মাহমুদুর রহমান মান্না পাসপোর্ট পাচ্ছিলেন না। মাহমুদুর রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থায় হসপিটাল আছে। ওনার বিরুদ্ধে একটাই মামলা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা, একটা আইনি মামলা ছিল। ওনারা ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিংস এর মধ্যে দিয়েছেন। মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল ওখানে। আর ব্যক্তিগত যে দুই একটা ঘটনা দেখেছেন আপনি, এটা এক্সেপশন। বেগম খালেদা জিয়ার সেজন্য এক্সেপশন ছিল, তবে তারেক রহমান সাহেবের ক্ষেত্রে কোনো এক্সেপশন করা হচ্ছে না।
বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে মামলার উত্তরের ব্যাপারটা আপনি কোনটা বলতে চাচ্ছেন, ওনার যে ক্ষমা করার ব্যাপারটা? জি, ক্ষমা করার ব্যাপারটা। বেগম খালেদা জিয়ার মামলায় যে বিচারটা হয়েছিল সেই বিচার নিয়ে মিজানুর রহমান খান এবং আমি লিখেছিলাম। আপনাকে একটা জিনিস মনে করাই দিই, বেগম খালেদা জিয়া মামলার শুনানিকালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এতিমের টাকা আমি আত্মসাৎ করেছি এক্সক্লেমেশন চিহ্ন। সেটাকে বিচারক লিখেছেন উনি এতিমের টাকা আত্মসাৎ করাটা নিজের মুখে স্বীকার করেছেন। আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে। আরেকটা বলি আপনাকে, নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজা দেয়, নিম্ন আদালত যে সাজা দেয় সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয়? হাইকোর্ট বাড়িয়ে দেয় আপনি শুনেছেন? এমনকি যারা জামাতে যেসব লিডারের শাস্তি হচ্ছে সেই সমস্ত যুদ্ধাপরাধীর ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা ঘটেছে। উনি শোনেন, পরে আমরা শুনলাম কি যে বিচারক উনাকে জামিন দিয়েছিল দেখে উনার হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশনে এলিভেশন বন্ধ রেখেছিল, শাস্তি বাড়ানোর পর উনাকে এলিভেট করা হয়েছে। আপনি জানেন গত মামলায় কিভাবে বিচার হয়েছে। উনার মতো নির্যাতিত মানুষ বাংলাদেশে কে আছে এই গত 15 বছরে? যারা মারা গেছে ওনাদের কথা বাদ দিয়ে আমি জীবিত যারা পলিটিক্যাল লিডার আছে, আমি তো মনে করি উনার প্রতি, উনি যে এত বছর জেলে ছিল, ওনার প্রতি চরম অবিচার করা হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছি না, আমি মানে প্রক্রিয়াটা নিয়ে। আচ্ছা, পরবর্তী প্রসঙ্গে আছি প্রফেসর আসিফ নজরুল। যে আগের আমলে আপনি ঠিকই বলেছেন, আমরা আগের আমলে অদ্ভুত সব গায়েবী মামলা দেখেছি, কিন্তু এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই। আমি একটু কাগজ দেখে বলি, আমার সুবিধা হয় যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে, অভিনেতা জায়েদ খান যেটি আমি আগে বলেছি তার বিরুদ্ধে মামলা হয়েছে, বাফুফের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে, আগের সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী যার বিরুদ্ধে হতে পারতো গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং এর মামলা, তা না করে ঢালাও ভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে, এবং আদালত সেই সব মামলায় কারো জামিন মঞ্জুর করছে না, ঢালাও ভাবে রিমান্ড দিয়ে যাচ্ছে। পার্থক্যটা তাহলে কোথায় হলো প্রফেসর আসিফ নজরুল? আচ্ছা, পার্থক্যটা আপনাকে বলি। ধরেন আপনি, আমার এতগুলো নাম তো মনে থাকবে না, দুইজনের নাম মনে আছে, সাকিব, জায়েদ খান। যখন কেউ মামলা করে, মামলা করাটা মানুষের অধিকার, বুঝছেন? ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিল, সেই মামলাগুলা পুলিশ করে নাই। পুলিশ যদি করে তাহলে আপনি বুঝবেন রাষ্ট্র জড়িত আছে। এই মামলাগুলা ব্যক্তিগতভাবে করা হয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মামলার কারণে, এই যে আপনি সাকিব বলে জায়েদ খান বলেন, আনলেস ইউ আর এ ডিরেক্টলি ইনভলভ পলিটিক্যাল ফিগার, এই উনাদের ক্ষেত্রে কি কোনো গ্রেফতারের ঘটনা ঘটেছে? গ্রেফতার ঘটনা ঘটে নাই।